তাই আজকের এই উদ্যোগের মাননীয় সভাপতি মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, দূতাবাসের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং এখানে উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি জনাব ইফতেখার হোসেন বাবু, উপস্থিত রয়েছেন প্রফেসর হাবিবুল খন্দকার, উপস্থিত রয়েছেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সভাপতি বাংলাদেশ সমিতি, উপস্থিত রয়েছেন এখানকার সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধী। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রাষ্ট্রদূতকে এ ধরনের একটি সমন্বিত সুশৃঙ্খল সাংস্কৃতিক এবং দেশীয় চেতনাকে কেন্দ্র করে বিশেষত বঙ্গবন্ধুর সঙ্গে মহান কবি নজরুলকে সম্পৃক্ত করে এই ধরনের একটি শিরোনাম নির্ধারণ করে আজকে এই অনুষ্ঠান আহ্বান করার জন্য। নজরুলকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান এখানে রয়েছে। এই কমিউনিটিতে দূতাবাস আয়োজন করেছেন, সমিতি আয়োজন করেছেন, স্কুল এবং দূতাবাস যৌথভাবে আয়োজন করেছেন, আলাদা হয়েছে। তবে আজকের যে অনুষ্ঠানটি ভিন্নধর্মী, এটা বিশ্লেষণাত্মক অনুষ্ঠান। আমি মনে করি যে যদি এইভাবে আমরা চিন্তা করি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশকে কেন্দ্র করে, বঙ্গবন্ধুকে কেন্দ্র করে, নজরুলকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, তাহলে নিঃসন্দেহে একটি ইতিবাচক অনুষ্ঠানের এখান থেকে অনেক কিছু শেখার আছে, বলার আছে অনেক কিছু, কিন্তু বলা অনেক কঠিন। এই জন্যই নজরুলকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠানে অনেক কথা অনেকে বলেছেন, আমিও বলেছি, সেগুলি আবেগ উচ্চারণ। কিন্তু আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমি বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বন্ধু হিসেবে যে বিষয়, সেটি একটু বোধহয় দূর। মাননীয় রাষ্ট্রদূত তার কথা এবং চিন্তায় ভালো বিশ্লেষণ করতে পারবে। তবে আমি যদি এভাবে বিষয়টি চিন্তা করি যে ওই যে নজরুল বলেছিলেন, দেখি তো সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ফেলে দিলে নিচে ঠেলি। তো এই যে সাধারণ মানুষকে নজরুল তার কাব্যে, তার চেতনায়, তার বুকের মধ্যে লালন করে যে বোধ মনন তার কাব্যে ঝঙ্কৃত করেছিলেন, বঙ্গবন্ধুর বুকেও কিন্তু এই ধরনের ঝঙ্কার সারা জীবন ছিল। গ্রেট মেন থিঙ্ক অ্যালাইভ, কারণ মহামনীষীরা একইভাবে চিন্তা করে। যদি আমরা ওইভাবে দেখি ইতিহাসকে, তো বঙ্গবন্ধুর বুকের দেশ ছিল, একই সঙ্গে বঙ্গবন্ধুর বুকে সাহিত্য, শিল্পকলা, সৌন্দর্য, সাধারণ মানুষ, সমাজ, প্রকৃতি সব কিছুই ছিল। আজকে এগুলি ভীষণ টাকা আলোচনা হচ্ছে, মানুষ করছে, কেউ হৃদয় দিয়ে করছে, কেউ পাঠক পাঠানো সম্পাদকীয় লেখার মতন করছে, কেউ বিভিন্ন তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করছে। কিন্তু এখানে যে ব্যক্তিত্ব সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি পোস্টারের নাম, তারা দুজনই নিঃস্বার্থ ব্যক্তিত্ব, একজন সাহিত্যে, একজন রাজনীতিতে, একজন দেশ গড়ার ব্যক্তিত্ব হিসেবে। তো পৃথিবীতে এমন আরো ব্যক্তিত্ব রয়েছেন, যেমন বঙ্গবন্ধুকে পলিটিক্স বলা হয়েছে বা রাজনীতি কবি, যেটি সুন্দরভাবে অনুবাদ করেছেন ডক্টর আনিসুজ্জামান, চমৎকার বাংলায় অনুবাদ করেছেন, অনেক পরে অবশ্য, এর আগেই এটি বিশ্বে জনপ্রিয় হয়ে গেছে। কবিতা, কবি মানেই কবিতা লিখতে হবে। আমার একটি বই আছে, আমার এক বন্ধু যে কানাডার থাকে প্রকাশক 40টা বই বের হওয়ার কথা, তুমি বললা না, সে জোর করে বের করছে। আমি কোনো লেখক বা কবি হিসেবে দাবি করিনি, তবে লেখার সঙ্গে সংশ্লিষ্ট গেছি। কবিতা লেখে কবি হওয়া যায় না, কবিতা লিখতে অন্তর লাগে, ভালোবাসা লাগে। এই জন্য জীবনানন্দ দাশ বলেছেন, সকলেই কবি নন, কেউ কবি। তো বঙ্গবন্ধু কিংবা নজরুল যে এই বিশাল দুই ব্যক্তিত্ব নিয়ে আমরা সাহিত্য, কবিতাকে কেন্দ্র করে মানবতাবাদকে শেষ পর্যন্ত আমরা হাইলাইট করব, তো গুরুত্বের এরকম একজন রাজনীতিবিদ, আমেরিকার প্রেসিডেন্ট
জন এফ কেনেডি তার করোনেশনে দাওয়াত করেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি রবার্ট ফ্রস্ট। সেখানে কেনেডি বলেছিল যে কবিতার অর্থে নয়, সৃজনশীলতার অর্থে যেদিন কবিতা রাজনীতি একসঙ্গে হবে সেদিন হয়তো পৃথিবীটা আরো সুন্দর হবে। If all the poets of the world would be politicians and all the politicians would be poets, then this world would have been little beautiful. তাহলে এখানে কবি আমরা এভাবে দেখতে পারি যে কবিতা লিখলেই কবি দাবি করা উচিত না, কারণ সাহিত্যের বিচার বড় নির্মম। সাহিত্যে অনেক কবিতা লেখা হয়েছে। আমরা ধরি নজরুল বা রবীন্দ্রনাথকেই আমরা যদি ধরি, তারা অনেক কবিতা লিখেছেন। এর মধ্যে কারো যদি কবিতা হিসেবে বাঁচতে গেলে সবগুলি টিকবে না, সাহিত্য বড় নির্মম, রবীন্দ্রনাথেরও টিকবে না। তো সেইভাবে ইংরেজি সাহিত্যের কবি জন কিটস 5টা ওড লেখে, 5টা হিন্দি কবিতা লিখে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন। সাহিত্যে এমনই নির্মম। কিন্তু নজরুলের যে সাহিত্য বোধ এবং নজরুলের যে কাব্যিক সফলতা, সেটি কবিতার চেয়ে মানবতাকে বেশি স্পর্শ করেছে বলে, মানুষকে বেশি স্পর্শ করেছে বলে, যেমন কুলিগুজুর থেকে আমি শুরু করছি, সেই জন্য নজরুল মানুষের এত হৃদয়ে হৃদয়ে। নজরুল আবার যদি আমরা দেখি নজরুল নাই কোথায়, সেই ছোটবেলার মক্তব শিখে শুরু করে, নামাজ পড়ানো থেকে শুরু করে নজরুল সেই রুটির দোকান পর্যন্ত পৌঁছেছে। নজরুল আবার ইংরেজিতেও কবিতা লিখেছে, নজরুল সেনাবাহিনীতে চাকরিও করেছে, নজরুল মানুষকে মিশেছে, খুব সাধারণভাবে জীবনযাপন করেছেন এবং একজন ধর্মনিষ্ঠ মানুষ নজরুল। একই সঙ্গে দেখা গেল তাকে গান লিখতে বলা, গজল লিখতে বলা হয়েছে, অজু করে তিনি লেগে গেলেন রমজান রোজার শেষে এরকম ঈদ। দেখা গেল যে নজরুল গজল লিখছেন, কিন্তু তাই বলে যে বাউলের মতো অজু না করে পবিত্র ইসলাম ধর্মগ্রন্থের ইসলাম লিখবেন, তিনি সচেতনভাবে উঁচু করে নিয়ে লিখে ওমর রমজানের রোজার শেষে। দেখা যায় এইভাবে সৃজনশীল ব্যক্তি বা বড় মানুষ যারা সবসময় তারা একটা প্রাকৃতিকভাবে তাদের মধ্যে স্বনিয়ন্ত্রিত একটা শৃঙ্খলা বোধ কাজ করে। নজরুল এমনই ছিলেন। আর আমার জাতীয় নেতা বঙ্গবন্ধুর কথা যদি বলি, জাতির পিতা বঙ্গবন্ধুর কথা যদি বলি, বঙ্গবন্ধু কবি না হয়েও কবি, কারণ তার মুখে ছিল ভালোবাসা, দেশপ্রেম, প্রকৃতি চেতনা, গরিবের প্রতি ভালোবাসা, একটা সুশৃঙ্খল সমন্বয় বঙ্গবন্ধুর সঙ্গে ঘটেছিল। আজকে আমরা যদি বাংলাদেশে যে স্বাধীনতার আগে যে পাকিস্তান কালে যে বৈষম্য নীতি বঙ্গবন্ধু বা বাঙালিরা 6 দফা এজেন্ডার মাধ্যমে হাইলাইট করেছিলেন, সেটি কত বাস্তব একটা ব্যাপার ছিল। দুটি চেতনায় ছিল, আজকে থেকে আসছে যে স্বপ্নের সোনার বাংলা আমাদের ছিল, আর অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীনতা আমাদের সাম্প্রদায়িক যে নির্মমতা আর সেগুলো আমরা যে নিষ্পেষিত হয়েছিলাম, যার জন্য আমরা বৈষম্য শিকার হয়েছিলাম, সেটি যে চেতনা ধরে ভেঙেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা বাঙালি জাতি এবং যার ফসল হিসেবে 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা পাই, তা এই আজকে আমাদের সামনে উপস্থিত। তো আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা, অসাম্প্রদায়িক বাংলাদেশ পুরোপুরি না পেলেও আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ পেয়েছি। আর বৈষম্য কথাটা রিলেটিভ, এটা কতটুকু কার্যকরী হবে সময় সেটা বিচার করবে। তবে আমরা আপাতত ধরে নিতে পারি যে আমরা সফল, এবং আজকের এই ব্যক্তিত্বের জন্য যিনি ইতিবাচক ব্যক্তিত্ব হিসেবে আমাদের সামনে, তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধুর হাত ধরে, বঙ্গবন্ধুর বিচক্ষণতাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু দুঃসাহসিক কার্যক্রমের মাধ্যমে নজরুলকে তার প্রাণের ভালোবাসাকে বাংলাদেশে এনে তাকে এখানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করেছিলেন, এবং নজরুলের সেই গজলের বাণীকে সত্য করে নজরুল সমাহিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে। ওনার মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই যেন দূরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। তো এই জন্য আমি প্রথমে বলেছিলাম
যে যারা সৃষ্টিশীল তারা সুশৃঙ্খল প্রাকৃতিকভাবে অথবা বিধাতার আনুকূল্যে, ঠিক বঙ্গবন্ধু নজরুলের ক্ষেত্রে এটি রয়েছে। তবে নজরুলের জীবন যদি আমরা এইভাবে দেখি, অসহায় নজরুল এবং মানবতাবাদী নজরুল, গরিবের বন্ধু নজরুল, সাহিত্যের বন্ধু নজরুল, এবং নজরুলের যে প্রবন্ধ আছে অত্যন্ত জনপ্রিয় প্রবন্ধ উপেক্ষিত মানবতার উদ্বোধন, এটা আমাদের বিদ্যালয়ে নবম এবং দশম শ্রেণীর পাঠ্য অসম্ভব সুলিখিত প্রবন্ধ, মনে হচ্ছে যে আজকের আধুনিক বাংলা গ্রন্থ। তো যারা সৃষ্টিশীল তারা ত্রিকাদর্শী, বিশেষ করে কবিরা অগ্র পশ্চাৎ সামনে পিছনে সব জায়গায় দেখতে পারেন, তারা যেটি লিখে যাচ্ছেন 500 বছর পরে, 1000 বছর আগে, 5000 বছর পরেও এটি সত্য বলে প্রমাণিত হবে। বঙ্গবন্ধু কিভাবে নজরুলকে চিনেছিলেন, কিভাবে আবিষ্কার করেছেন, কিভাবে তিনি মনে করেছিলেন যে নজরুলকে এনে এখানে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া আমাদের প্রয়োজন, এবং তিনি সম্মত হয়েছিলেন। বঙ্গবন্ধু এখানেও আমি বলব ত্রিকালদর্শীর মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব। বঙ্গবন্ধু সিদ্ধান্ত খুব কমই ভুল হয়েছিল। আমার চেয়ে যারা বোঝা আছেন এবং আমার চেয়ে যারা বিশিষ্ট চিন্তাবিদ তারা বলতে পারবেন বঙ্গবন্ধু আবেগী। এবং বঙ্গবন্ধু সম্পর্কে এক জায়গায় আমি শুনেছি যে উনি স্ট্যাটিস্টিক্স নিতেন, খুব একটা করতে পছন্দ করতেন না বক্তৃতা, কিন্তু ওনার বক্তব্য শেষ পর্যন্ত দেখা যায় যে অত্যন্ত সুশৃঙ্খল, ইতিবাচক এবং গাণিতিক পর্যায়ে গিয়েছে, ভবিষ্যৎবাণীর মতো। সেটা তার 7 মার্চের ভাষণ প্রমাণ করে। নজরুল যাকে নিয়ে আমরা এখানে কথা বলছি, একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি বিদ্রোহী কবি নামে তিনি পরিচিত। এটি নিয়ে অবশ্য কোনোরকম বিতর্ক অনেকে যারা খুব কঠোর পর্যায়ে সাহিত্যিক বলে যে এটা কি আসলে এরকম কিনা। তবে আমি মনে করতে পারি সাধারণ পাঠক হিসেবে বিশ্বে এই ধরনের বিদ্রোহী কবিতা লেখা হয়নি, হবে বলে খুব কঠিন মনে হয়। নজরুলকে বাইরনের সঙ্গে তুলনা করা হয়, বাইরনও বিপ্লব করেছিলেন এবং গ্রিসের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং এই জন্য রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন আরে পাগলা তোর জীবনে বাইরন শৈলীর মতো অনেক দুঃখ আছে, দুইজন অকাল প্রয়াত কবি ইংরেজি সাহিত্যের। তো কথা হলো নজরুলের একটি গানের কথা এই মুহূর্তে মনে পড়ছে যে যারা মানুষের জন্য দিয়ে যায়, নজরুলের যে শেষ চিঠি সেখানে আছে সে বেদনার উচ্চারণ, যে আসলে আমি কি চেয়েছিলাম, আমি কোনো জনপ্রিয়তা চাইনি, আমি তোমাদের ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসা দিতে এসেছি না, সেটি পেয়েছি কি পাইনি সেটি বলবো না, কিন্তু আমি চলে যাচ্ছি, চলে যেতে হবে। তো একটি গান আছে নজরুলের যে আসলে নজরুল তো মনে করেন যে মানুষকে দিয়েছেন অনেক দিক, তো বলতে আপনি সব দিয়ে দিচ্ছেন মানুষকে নিজের মনের নামে, তো অসুবিধা কি, একটা সাগর থেকে 1 কোটি জল নিলে তার কমে না। এইভাবে নজরুল দিয়েছেন নিজেকে ঈশ্বর, হয়তো বাজারে যাচ্ছেন টাকা নেই, তখন তাকে ডেকে নিয়ে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়ে হিমাচল ভয়েস গান লিখে নজরুল লিখে বাজারে পয়সার জন্য অহংকার বোধ, এই যে ষড়যন্ত্র বঙ্গবন্ধুর অন্তর থেকে পৌঁছল। তো যে গানটির কথা বলছিলাম নজরুল বলছিলেন সেই গানে, চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, শেষে বিনা পড়ে থাকে ধুলি মাছে। যারা দেয়, যাদের কাছ থেকে মানুষ নেয়, বিশ্বাস করে যারা দেয়, তারা সেইভাবে গানটা মানুষ শুনে, কিন্তু যে গানটা লিখেছে বা বাণী যে প্রচার করেছে তিনি কিন্তু ধুলায় বিলীন হয়ে পড়ে আছেন, তার খুব কমই রাখা। এইভাবে আমরা তাই কালের মধ্যে নজরুলকে অনুষ্ঠান সমাবেশে স্মরণ করি, বঙ্গবন্ধুকেও স্মরণ করছি আমরা এইভাবে, এবং ব্যাপারটা যেন এইভাবে না হয় মহামনীষীদের ক্ষেত্রে। এটা আমাদের বুঝতে হবে কিভাবে, অঙ্ক দিয়ে নয়, আবেগ দিয়ে, দরদ দিয়ে, প্যাশন দিয়ে, ভালোবাসা দিয়ে। তো নজরুলের যে বিদ্রোহী চেতনা রবীন্দ্রনাথ বঙ্গবন্ধু পেয়েছে, বঙ্গবন্ধু যেখানে গেলে নজরুল এবং রবীন্দ্রনাথের কবিতা তিনি নিয়ে যেতেন। কেন, কোন বোধে, কোন ভালোবাসা, যে বঙ্গবন্ধু জানতেন যে বাঙালি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করতে গেলে এবং জাতীয়তাবাদের লেজ ধরে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে গেলে একজন নজরুল, একজন রবীন্দ্রনাথ অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখের বিষয় যে নজরুল রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আবার সেই সাম্প্রদায়িক সংগ্রামে যেতে হয়। অনেক কথাই আমাদের ধর্মীয় সংকীর্ণতার কারণে
আমরা রিলেট করি। আমরা বলি যে রবীন্দ্রনাথ নজরুলকে নোবেল প্রাইজ পাচ্ছেন, রবীন্দ্রনাথ নজরুলকে বিদ্বেষভাবে তাকে এগুলো দেয়নি। প্রথমে বড় বড় অসত্য মিথ্যাচার যদি আশেপাশের কিছু আজকাল তো সব কিছু পাওয়া যায় গুগলে, আপনারা খুঁজে দেখেন। এমন বই আমি বহু আগে করেছিলাম ছাত্র জীবনে, যুগস্রষ্টা নজরুল। ওখানে এক জায়গায় লেখা হচ্ছে, মুজাফফর আহমদ লিখছেন যে নজরুল যখন জেলে, তখন রবীন্দ্রনাথ তাকে একটা টেলিগ্রাম করছেন, গিভ আপ আন্ডারস্ট্যান্ড আওয়ার লিটারেচার পেন্সিল, অনশন বন্ধ করো, আমাদের সাহিত্যে তোমার প্রয়োজন। এই যে রবীন্দ্রনাথ, এই যে নজরুলকে পাগলা বলছেন, তোর জীবনে সেই কৃষ্ণের মতো কষ্ট আছে, দুঃখ আছে, হ্যাঁ, কিন্তু এই যে রবীন্দ্রনাথের পরে যে উদাত্ত ভালোবাসা নজরুলকে বিলিয়ে দিয়েছে, এবং বিদ্রোহী কবিতা শুনে নজরুল বলছেন যে গুরুজি আপনাকে হত্যা করেছি। উনি বললেন করা করলেন, ঠিকই তো তিনি আমাকে হত্যা করেছি, কারণ উনি কি লিখেছেন? উনি লিখেছেন বড়বে চির উন্নত মনস্বী শির নেহারি আমার নতশীল ওই শেখর মাতৃ বঙ্গবন্ধুর চেতনা কিন্তু ছিল না। বলবে খোদার আসন আরশ চেপিয়া উড়ি উঠিয়াছিল বিস্ময় আমি বিশ্ববিধাত্রী বলবি আমি চির উন্নত মনস্বী। বঙ্গবন্ধু এইভাবে বুক চিপিয়ে উন্নত শিরে বাংলাদেশে, পাকিস্তানে, দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশ্বে রাজনীতি করেছেন এবং বঙ্গবন্ধুর নিঃসংকোচতার কথাগুলি বলে গেছেন। কোনো ভীতি বঙ্গবন্ধুর মধ্যে ছিল না। ওই যে আমি বলেছি, কারণ চেতনাগত ভাবে তারা ত্রিকাদর্শী, তারা একটা এমন আদর্শে স্বতঃস্ফূর্তভাবে তাদের বিবেকের মধ্যে যে বার্তা রয়েছে সেটাই তারা বাস্তবায়ন করেছে। সুতরাং যে মহৎ হৃদয়, সত্য সুন্দর উপাসক নজরুল তাই, বঙ্গবন্ধু তাই। আমি কথা না বাড়িয়ে আমার কথা, আমি চেয়েছিলাম যে একটা লিখিত বক্তব্য পেশ করবো। অনেকদিন অনেক কথা বলেছি, তাতে সময় বাঁচে, বক্তব্য বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেইভাবে পেরেছিলাম। পরে ভাবলাম যে আমার একটি কবিতা আছে নজরুলের শতবর্ষ উপলক্ষে, সেটি অংশ বিশেষ আমি শোনাবো। কিন্তু আজকের বিষয় তো আমাদের বঙ্গবন্ধু এবং নজরুল একসঙ্গে। বঙ্গবন্ধুর বিষয়েও আমার লেখা আছে। আমি তো এরকম কোনো লোক না, সাধারণ মানুষ। যখন বঙ্গবন্ধু মারা গেলেন, আমার জামালপুর শহর তখন মহকুমা, তখন সিদ্ধান্ত শঙ্কর রায় এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন, চারুকলা বিভাগের আমার এক বছরের সিনিয়র, তিনি এক রাতে একটি পত্রিকা বের করতেন এবং হৃৎপিণ্ডীয় ভালোবাসা, সেখানে আমরা যেরকম লিখলাম অবসর থেকে। আমার একটা কবিতা ছিল বঙ্গবন্ধুর তন্ময় পাহাড়। তন্ময় পাহাড় তিনি উদ্ভিদ আর বৃক্ষের সবুজ বন্দনায় ছুঁয়েছেন নীল শূন্যতার মহান আকাশ। পরে একটা লাইন ছিল, আমি বুঝিনি, প্রভু আর জাগবেন না তিনি, কিন্তু বঙ্গবন্ধু জেগেছিলেন, আমরা বুঝতে পারিনি। তখন অনেকেই ভেবেছিল বোধহয় এই বঙ্গবন্ধু আর জাগবেন না, কিন্তু বঙ্গবন্ধু এমনভাবে জাগলেন যে বাংলাদেশ কেন গোটা বিশ্ব অবাক বিশ্বে তাকিয়ে তাকিয়ে দেখছে এবং দেখবে। আমি আমার কথা না বাড়িয়ে নজরুলের প্রতি এবং বঙ্গবন্ধুর প্রতি এবং মাননীয় রাষ্ট্রপতির প্রতি এমন একটি অনুষ্ঠান আমার যাওয়ার সময় গেছে এই দেশ থেকে যে দিয়ে গেছেন, আমি তার সাংস্কৃতিক চেতনা তথা তার বুদ্ধিবৃত্তিক চেতনা, বিশ্লেষণের চেতনা আমি প্রশংসা করি। আমি একজন বলছিলাম, আমি চিন্তা করতে পারিনি যে এই ধরনের একটি অনুষ্ঠান আমি করছি। আমি বহুদিন ভেবেছি যে আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটিতে কেন আগে সেমিনার, সিম্পোজিয়াম করানি, কেন আলোচনা হয় না। কারণ আমরা যে সমস্ত দূতাবাসে বা স্কুলে আলোচনা করি, এগুলি হলো খুব ফরমাল। তো এইভাবে এই অনুষ্ঠানটা বহু সুচিন্তিত অনুষ্ঠান। আমি মনে করি একজন শিক্ষক হিসেবে যে এরকম অনুষ্ঠান আমাদের দরকার, এগুলি আমাদেরকে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে মহান অনুষ্ঠানের সুযোগ পাওয়ার জন্য আমি আমাকে কৃতজ্ঞ মনে করে নজরুলের উপর লেখা শতবর্ষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমার রচিত একটি কবিতা, অনেক আগে গরমের গান, সেটি থেকে কিছু লাইন আমি এখানে শোনাচ্ছি। আশা করি যে আপনারা বিরক্ত হবেন না। কবিতা কেউ শুনতে চায় না, সাহিত্যের ছাত্র যারা তারাও কবিতা বোঝে না, শুনেন না, বুঝতে চায় না। হ্যাঁ,
এটাই 1% লোক হয়তো কবিতার শ্রোতা হবে কিনা সন্দেহ, কিন্তু এই 1% কবিতার মহিমাকে বাঁচিয়ে রেখেছে, সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছে। আমরা জানি কবিতার সৌন্দর্য বঙ্গবন্ধুর মতো মহান নেতা যুগের পর যুগ ধরে। এই সন্ধ্যা এই সমাবেশে তোমাকে জানাই প্রাণের গুরু শুভ হোক জন্মশতবার্ষিকী তোমার বাণীর বরপুত্র হেঁটে করে আমাদের যাচ্ছে বড় দুর্দিন এখনো লেগে আছে ক্রান্তি কালবেলা ঘুরে ভাঙন। এখন তো ঘুরতে বসেছি আমরা অনেক কিছু, ভুলে গেছে অবিনাশী গান, ঘাসের গন্ধ, বৃক্ষ, আকাশ, শ্যামল স্বদেশের ঠিকানা। ভুলতে বসেছি জন্মের পরিচয়, জাতি সত্তা, মানবিক মাঝি, নৌকা, উত্তাল নদীর কথা। তোমার কাব্যের সংখ্যায় লোক দিতে চায় আজ, লোক দিতে চায় শীতের নিষিদ্ধ রাত, অন্ধকার রক্তাক্ত কলঙ্ক বিরুদ্ধ চাই দুর্গম গিরিপথ। তুমি মৃত্যুহীন অমর লোক থেকে পাঠাও চিঠি প্রতিদিন প্রতিরাত, কিন্তু আজ সন্ধ্যায় তোমাকেই পাঠিয়েছি প্রাণের পত্র আমাদের। তোমাকে দিলাম উজাড় করার শ্বাসবাণী, সব প্রিয় শব্দাবলী সুরের শৃঙ্খল। ঘুমের ওপার থেকে তাই তুমি জেগে গেছো এই সন্ধ্যায় শাশ্বতী শাশ্বত বাণীর মতো। আজ তুমি হে কবি মানবিক মহাকাল, ঘুমের ওপার থেকে দাও তুমি দীর্ঘ অনন্তের গান। এই দীর্ঘ অনন্তের গান আমাদের জাতীয় রবীন্দ্রনাথের জন্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য, আমাদের বুকের পরিবর্তন হিসেবে আজকের অনুষ্ঠান সর্বসংখ্য